আচ্ছা ভাই, একটা প্রবলেম ফেস করতেছি, ঠিক আছে? অনেকের বলেন, ওয়েবসাইটেই দেখতেছি, বিষয়টা কি একটু একটু পরে একটু বলবো? পরে হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, আমরা আজকে আলোচনা করব হচ্ছে ক্লোন ব্যাকআপ মাইগ্রেশন। ক্লোন ব্যাকআপ মাইগ্রেশন তিনটা ওয়ার্ডই মানে সেম জিনিসই। মানে আমরা কোনো একটা কাজ করার আগে সাইটটাকে ব্যাকআপ নিব, এবং যদি আমাদের ধরো কোনো ভুল হয় যেন আমাদের সাইটটা যেন লস না করি, পুরো সাইটটা যেন আবার উঠায় দেওয়া যায়। বিশেষ করে আপনারা যদি কোনো প্রি মেড ওয়েবসাইটে কাজ করেন, লাইক codebeambedy.com, এটা একটা রানিং ওয়েবসাইট, ঠিক আছে? এখন এই ওয়েবসাইটে যদি আপনার ছোট্ট একটা কাজের জন্য আপনাকে হায়ার করা হয়, লাইক হতে পারে একটা সিঙ্গেল ল্যান্ডিং পেজ, হতে পারে কোনো একটা সেকশন, হতে পারে কোনো একটা ফর্মের কাজ, হতে পারে কোনো একটা ফিচার্স এর কাজ, তো বা স্টোর অপটিমাইজেশন বা যে কোনো একটা কাজে আপনাকে যদি হায়ার করা হয়, তাহলে অবশ্যই সাইটটা আগে ফুললি ব্যাকআপ রাখতে হবে, দেন আপনি আপনার কাজ করবেন। আপনার ধারা কোনো একটা ভুল হতেই পারে, সেই ভুলের কারণে সাইটটা ভেঙে দিতে পারে, সাইটটা নষ্ট হয়ে যেতে পারে, বিভিন্ন ইস্যু হতে পারে। তো এই জন্য আমরা কি করবো, সাইটটাকে আগে ব্যাকআপ নিয়ে এরপরে কাজ করব। বিশেষ করে যদি আপনারা কোনো ওয়েবসাইটে স্পিড অপটিমাইজেশন এবং সিকিউরিটির কোনো কাজ করেন, অবশ্যই 110% ব্যাকআপ নিয়ে করতেই হবে। স্পিড অপটিমাইজেশনের এরকমও হয় যে আপনার প্লাগ ইন দিচ্ছেন, কাজ শুরু করছেন, সাইট পুরো সাদা হয়ে গেছে। ম্যাক্সিমাম সময় এরকম হয়। আপনি পেইড নেন যাই নেন, এরকম হতেই পারে, ঠিক আছে? হ্যাঁ, এটার একটা সলিউশন আছে। কিছু কিছু সময় আপনার ওই প্লাগইনটাকে ডিএক্টিভেট করে ডিলিট করে দিলে সাইট ঠিক হয়ে যায়, আবার কিছু কিছু সময় হয় না। যদি না হইলো তখন কি করবেন? তখন আপনি যে ব্যাকআপ সাইট আছে সেটা উঠাই দিবেন, আবার কাজ শুরু করবেন, দেখবেন সেকেন্ড টাইম আর প্রবলেম হয় না। সেম ভাবে সিকিউরিটির ক্ষেত্রেও একই ইস্যুটা ফেস করতে হয়। আবার আমাদের কোন একটা কাজ করতে গেলাম, কোন একটা প্লাগইন অ্যাড করলাম বা ভুলে বা অন্য একটা প্লাগইন সেটা কনফ্লিক্ট করলো, বা আমি হচ্ছে ক্লায়েন্টের কোন একটা কিছু ডিলিট করে ফেললাম, ফেলে দিলাম, একটা ডিলিট করতে গিয়ে আরেকটা ডিলিট করে ফেললাম, ভুল হতেই পারে। তো এই জায়গাগুলোতে যেন আমার সাইট লস না হয়, আমি এর জন্য আগে ব্যাকআপ নিয়ে রাখবো, এই একটা কাজ। আরেকটা কাজ হয়, ক্লায়েন্ট অনেক সময় আপনাকে পিওকে জিজ্ঞেস করবে, ডু ইউ হ্যাভ এ সার্ভার, মানে আপনার সার্ভার মানে আপনার ডোমেইন হোস্টিং আছে কিনা। এরকম ধরনের একটা ছোট্ট একটা ল্যান্ডিং পেজের কাজ বা একটা ওয়েবসাইটের কাজ, এখন ক্লায়েন্ট আপনাকে তার ডোমেইন হোস্টিং এর অ্যাক্সেস দিবে না। আমরা একটা সি প্যানেলে একটা ডোমিন রাখি। ক্লায়েন্টদের এরকমও হয় যে হচ্ছে একটা হোস্টিং এ তারা মাল্টিপল ডোমিন রাখে। সো আপনাকে হচ্ছে তার সি প্যানেল অ্যাক্সেস বা হচ্ছে কি বলেন, ডোমিনের ড্যাশবোর্ড, ঠিক আছে, মানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এগুলো অনেক সময় ক্লায়েন্ট দিতে চায় না। এই তখন তারা কি বলে, আমাদের সার্ভার আছে কিনা জিজ্ঞেস করলে, ইয়েস আমাদের আছে। তাহলে হচ্ছে আপনার, তখন আপনি আপনার সাথে কাজ করে ওকে সাইটটা কি করবেন, ট্রান্সফার করে দেবেন বা মাইগ্রেট করে দিবেন। এই ক্ষেত্রে অনেক সময় ক্লায়েন্ট আপনাকে তার ডোমিনো স্ট্রিং যদি লিঙ্ক দিয়ে আপনি মাইগ্রেট করে দিবেন, অথবা আপনি তাকে ফাইল দিয়ে দিবেন, সেই তারটা তার মতন করে পরে অ্যাড করে নেবেন। আবার অনেক সময় ক্লায়েন্টের অলরেডি একটা সাইট বিল্ট ইন আছে, ঠিক আছে, সে সিমিলার জিনিসটা আরেকটা ডোমিনে হচ্ছে ধরুন ট্রান্সফার করতে চাচ্ছে, লাইক হতে পারে ব্র্যান্ডিং এর চেঞ্জ করছে বা যে কোনো কিছু হতে পারে। তখন আমরা একটা ওয়েবসাইট সেম টু সেম আরেকটা ডোমিনে কিভাবে হচ্ছে ট্রান্সফার করব, এই জিনিসটা হচ্ছে এই একইভাবে করা যায়। মানে সাইটটা আমরা কি করতেছি, আমরা মাইগ্রেট নিতেছি বা ক্লোন করতেছি, ঠিক আছে? সো ক্লোন ব্যাকআপ মাইগ্রেশন সেম জিনিস। আপনারা যখন প্রয়োজন হবে আপনারা এখানে ওইভাবে করে কাজ করবেন। এটা দুই ভাবে কাজ করা যায়। এক, আপনি হচ্ছে প্লাগইনের থ্রুতে করতে পারবেন। দুই, আপনি হচ্ছে ম্যানুয়ালি করবেন। প্লাগইনের থ্রুতে করলে অবশ্যই প্রিমিয়াম প্লাগইন লাগবে, ফ্রিতে 128 MB পর্যন্ত আপনাকে হচ্ছে ফ্রিতে দিবে, এর উপরে গেলে পেইড। প্লাগইনে আরেকটা সমস্যা হয়, আপনি সাইটটাকে সুন্দরভাবে ব্যাকআপ নিলেন বা ডাউনলোড করলেন, যখন সেটাকে আপলোড করতে যাবেন সেটা অনেক সময় হচ্ছে 70-75% এর পরে আর আপলোড হয় না। তো ওই জায়গাটাতে আমাদের কিন্তু একটা ধরা খাই যেতে পারি। কিন্তু আপনি যদি ম্যানুয়ালি করেন তাহলে এটা সম্পূর্ণ নির্ভেজাল, সম্পূর্ণ নির্ভেজাল, এটাকে আপনার এখানে কোনো ডাটা লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা সবচেয়ে হচ্ছে মানে হচ্ছে সেফ প্রসেস। আমরা দুটো জিনিস দেখবো, দুইভাবে আপনাদেরকে বুঝাই দিব, আপনারা আপনাদের মতো করে যখন যেটা প্রয়োজন হবে তখন সেভাবে করে কাজ করবেন। ফার্স্ট অফ অল, এটা আমি একটা ডেমো সাইট নিয়েছি। প্র্যাকটিসের সময় এরকম ডেমো সাইট নিয়ে কাজ করবেন, তাহলে হবে কি, যখন ইমেজ নাই, সাইট যত কম লোড হবে তত আপনার হচ্ছে ট্রান্সফার করতে টাইম কম লাগবে। তাই আমরা হচ্ছে প্র্যাকটিস পারপাস এরকম একটা ল্যান্ডিং পেজ নিয়ে নিলাম। এটা হচ্ছে একটা এলিমেন্টারি একটা টেমপ্লেট। তো আমরা প্রথমে ম্যানুয়াল করব। ম্যানুয়াল করলে আপনাকে অবশ্যই সি প্যানেল এর অ্যাক্সেস থাকতে হবে, এটা সি প্যানেল টু সি প্যানেল করতে হয়। প্রথমে হচ্ছে আপনি আপনার সি প্যানেলে যে এই সাইটটা যেখানে আছে সেই পুরো ফোল্ডারটাকে ডাউনলোড করতে হবে। এরপর এই সাইটের যে ডাটাবেজ আছে আপনার ডাটাবেজ থেকে ডাউনলোড করবেন। তারপর আপনি নতুন যে ডোমিন আছে সেই ডোমিনের যে সি প্যানেল আছে বা যে ডোমিনের যে ফোল্ডার আছে বা সি প্যানেলের যে ফোল্ডার আছে সেখানে যাবেন। সেখানে যে এই যে সাইটটা ডাউনলোড করছেন সেটা আপলোড করবেন।
আপলোড করার পরে ওইখানে ডাটাবেস ক্রিয়েট করবেন, ইউজার ক্রিয়েট করবেন, দেন এই ডাটাবেস যেটা ডাউনলোড করবেন সেটাকে ওইখানে আপলোড করবেন, সিঙ্ক করাবেন। তো এই জিনিসগুলো এভাবে করে করবেন। মাঝখানে আরো কিছু ছোটখাটো একটু সেটিংস আছে, সেগুলো ঠিকভাবে করতে পারলে আপনার পুরো সাইট ট্রান্সফার হয়ে যাবে। এখন আমরা যেটা করব, যদি ক্লায়েন্টের সেম সিপ্যানেল হয়, বা আমরা এখন প্র্যাকটিস করতেছি আমাদের মাল্টিপল সিপ্যানেল নাই, তাই আমরা এটাকে বলা হয় কি ডোমেইন, সাবডোমেইন, ঠিক না? এখন আমরা সাবডোমেইন থেকে ডিরেক্টরি ডোমেইনে হচ্ছে আমাদের এই সাইটটাকে ট্রান্সফার করব। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে সিপ্যানেলে গেলাম। আচ্ছা, একটু আগে যে জিনিসটা বললাম এই জিনিসটা আমি একটা নোট করে রাখছি, আপনারা হচ্ছে এই নোট দেখলেও অনেকটা বুঝে ফেলবেন কি করা লাগে। ম্যানুয়াল মাইগ্রেশন, একটু আগে জিনিসটা বললাম এই জিনিসটা এখানে মোটামুটি সুন্দরভাবে লেখা আছে। তো এখানে হচ্ছে দুইটা স্টেপে টোটাল 7টা পয়েন্ট, ঠিক আছে। ফার্স্ট স্টেপে আপনাকে হচ্ছে সিকোয়েন্স লেগে সাইড ফোল্ডারে গিয়ে, যেটাকে একটু আগে বললাম যে আপনি ডাউনলোড করবেন, এরপরে হচ্ছে আপনার যে ডাটাবেস থেকে ডাউনলোড করবেন, এই জিনিসটা আমরা ফার্স্টে কাজ করবো। তো আমরা প্রথমে সিকোয়েন্স এ যাই। আমাদের সাইট থাকে কোথায়, ফাইল ম্যানেজারের সাইট থাকে, হ্যাঁ। আমরা ফাইল ম্যানেজারে গেলাম। যদি আপনার মেইন ডোমেইন হয়, মেইন ডোমেইন থাকে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে, এবং আমার ডিরেক্টরি ডোমেইন গুলো ফোল্ডার আকারে থাকে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে, ঠিক আছে। ডিরেক্টরি ডোমেইন এবং আপনার মেইন ডোমেইন থাকে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে আমাদের সাইট, 310 ডট জি ভাই, ফ্রিল্যান্সার ক্লিয়ার। রবিন ডট কম। 310 ডট ফ্রিল্যান্সার রবিন ডট কম। এটাকে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা হচ্ছে কম্প্রেসে পাঠাবো। কম্প্রেসটা করবো জিপ আকারে, কম্প্রেস ফাইল। এই যেটা হয়ে গেছে, এটাকে রাইট বাটনে ক্লিক করে ডাউনলোড করি, ডাউনলোড করতে দিয়ে দিলাম। এটা ডাউনলোড করতে দেওয়ার পরে আমরা চলে যাব ডাটাবেস ডাউনলোড করতে। এই যে দেখেন, পিএসপি মাই এডমিনে যে ডাটাবেস ডাউনলোড করো, তো এখানে হচ্ছে পিএসপি মাই এডমিন, এখানে যাব। যাওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো ডাটাবেস। আমার ডাটাবেস কোনটা, মানে এই ওয়েবসাইটের কোনটা, সেটা কিভাবে বুঝবো? তো একটা ক্লায়েন্টের হোস্টিং এ বা সিপেনলে আমরা যখন আমরা তোকে বলেছিলাম যে মাল্টিপল ডোমেইন কানেক্ট থাকতে পারে, সো যতগুলো ডোমেইন থাকবে মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল থাকবে, ততগুলো ডাটাবেস থাকবে। তো অ্যাকচুয়ালি আমার ডাটাবেস কোনটা, যে সাইট থেকে আমি ট্রান্সফার করতে চাই, আমি তো অন্য সাইটে ডাটাবেস ডাউনলোড করলেও তো আমার কাজ করবে না। তো এই ডাটাবেস কোনটা জানার জন্য আমাদের আসতে হবে এই সাইটের ফোল্ডারের ভিতরে। ফোল্ডারের ভিতরে config ডট পিএইচপি নামে একটা ফাইল আছে, যে wp config ডট পিএইচপি। এই ফাইলটাকে আমরা এডিট অপশনে যাব। কনফিগ ডট পিএইচপি তে গেলে ও আমাকে বলে দিবে এই হচ্ছে আমার ডিবি নেম, মানে ডাটাবেস নেম WP363। এখানে দেখেন WP363 নামে এই যে একটা ডাটাবেস আছে। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমরা কি করব, এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করব, এখানে কুইক ডিসপ্লে থাকবে, ফরম্যাট থাকবে এসকিউএল ফরম্যাট, ঠিক আছে। এসকিউএল হচ্ছে সিকিউরড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে এসকিউএল হচ্ছে ডাটাবেস, পিএইচপি হচ্ছে এসকিউএল ইউজ করে, এই জন্য হচ্ছে ওয়ার্ডপ্রেসে এসকিউএল। তো এই জন্য আমরা কি করবো, এখানে এক্সপোর্টে ক্লিক করব। তো আমার ফার্স্ট স্টেপের কাজ শেষ। আমার ডাটাবেজ ডাউনলোড, আমার মেইন সাইটও ডাউনলোড হয়েছে, ডাটাবেজও ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমার সেকেন্ড স্টেপের কাজ। সেকেন্ড স্টেপে আমি হয় আমার যদি কোনো আলাদা সিপিএনএল থাকে সেখানে যে এই ফাইলগুলোকে আপলোড করব, অথবা আমি আমার এই সিপিএনএল এর মধ্যেই একটা ডিরেক্টরি ডোমিনে আপলোড করব। ডিরেক্টরি ডোমিনে আপলোড করার জন্য আমাকে যেতে হবে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে। আমি এখানে একটা ফোল্ডার তৈরি করব। এখানে নিউ ফোল্ডার, ফোল্ডারের নাম দিলাম ধরেন হচ্ছে, কি নাম দেওয়া যায়, ফ্লোর নাম দিলাম। ফ্লোর নামে আমি একটা ফোল্ডার বানাইলাম। এই ফোল্ডারের ভিতরে আপলোড করব। আপলোড করব কি, এই যে মাত্র যে জিপ ফাইলটা যে ডাউনলোড করছিলাম মেইন যে ওয়েবসাইটটা, এটাকে আমি কি করলাম, ড্রাগ করে নিয়ে এসে আপলোড করলাম। সি প্যানেলে
জিপ ফাইল কিন্তু কাজ করে না, সি ফাইল না, সবসময় মেইন ফাইল কাজ করে। তাই আমরা এই জিপ ফাইলটাকে আনজিপ করব, এই জিনিসটা এখানে বলা আছে দেখবেন। এই সি প্যানেলে যাব, পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এ যে ক্রিয়েট নিউ ফোল্ডারে, ফোল্ডার একটা নাম দিছি, আপলোড দ্য কমপ্রেস ফোল্ডার দেয়ার, যেটা ওই যে ডাউনলোড করছিলাম সেটা যে আপলোড করলাম, দেন এক্সট্রাক্ট করব, জিপ ফাইলটাকে ডিলিট করে ফাইল গুলোকে মুভ করে এক ফোল্ডার ব্যাকে নিয়ে আসবো, মুভ টু দ্য মেইন ফোল্ডার। এই জিনিসটাই আমরা এখন করব। এই যে হচ্ছে আমার চলে আসছে, জিপ ফাইল কাজ করে না, তাই আমরা কি করব, এটাকে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট করব এক্সট্রাক্ট ফাইল, ক্লোজ। জিপ ফাইল কাজ করে না, ডিলিট করে দিই, ডিলিট, স্কিপ ট্রাশ। আচ্ছা, মূলত ওয়েবসাইট গুলো থাকে কোথায় দেখেন তো, সিএমডি 300 এর ভিতরে যাই, এই 300 এর ভিতরে ডাব্লিউপি অ্যাডমিন কন্টেন্ট এই ফাইলগুলো, বাট আমার ক্লোনের ভিতরে গেলে, ক্লোনের ভিতরে হচ্ছে এই হচ্ছে আরেকটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে এরপর হচ্ছে আমার বাকি কন্টেন্ট, ঠিক না? সো ক্লোনের ভিতরে আবার হচ্ছে আরেকটা ফোল্ডার। তো আমরা কি করব, আমরা এই ফোল্ডার গুলোকে, এই যে ফোল্ডারের ভিতরে যে ফাইল গুলো আছে এগুলাকে সিলেক্ট করব, সিলেক্ট অল অপশন আছে এখানে, সিলেক্ট অল, অল দেওয়ার পরে মুভে যাব, মুভে যাব কোথায়, এই এক ফোল্ডার ব্যাকে যাব, মুভ টু ফাইল, ডান। এ হচ্ছে আমার পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, এ হচ্ছে আমার ক্লোন, ক্লোনের ভিতর এই সব ফাইল চলে আসছে, এবং এই ফোল্ডারটা এখন এমপি ফোল্ডার, এটাকে আমরা সিলেক্ট করে দিব। আচ্ছা, এখন আমাকে একটা ডাটাবেস তৈরি করতে হবে, এবং সেখানে একটু আগে যে ডাটাবেসটা ডাউনলোড করছি সেটাকে আপলোড করতে হবে। এই জিনিসটা এখানে দেখেন পরের স্টেপে বলা আছে, নাও মাইস্কুল ডাটাবেস দিয়ে নিউ ডাটাবেস তৈরি করো। তো আমাদের এইখানে সি প্যানেলের এখানে দেখেন ম্যানেজ মাই ডাটাবেস নামে একটা অপশন আছে, আমরা এখানটাতে আসবো, এখানে সবগুলো ডাটাবেজ আছে। তো আমরা এখানে একটা নতুন একটা ডাটাবেজের নাম দিই, নাম দিলাম কি, ধরেন এই ওয়েবসাইট সেরকম ক্লোন নামিয়ে আমি ডাটাবেস তৈরি করলাম, যেন আমার বুঝতে সুবিধা হয় ফাইল আপলোড করার সময়। ক্রিয়েট নিউ ডাটাবেস ক্লোন। এখন আমরা ডাটাবেস তৈরি করছি, এখন এই ডাটাবেসের জন্য ইউজার পাসওয়ার্ড দিতে হবে, আমাদের সাইটে লগ ইন করতে হবে না? তো আমরা যখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন তো হচ্ছে আমরা ইউজার পাসওয়ার্ড দিয়ে দেই। তো এই ইউজার পাসওয়ার্ডটা যে আমরা দেই, আমরা ওই এই ইউজার পাসওয়ার্ডটা ডাটাবেজে সেভ হয়ে থাকে, যখন আমরা লগ ইন করতে যাব ইউজার পাসওয়ার্ড পেলে সেটাকে লগ ইন করতে দিবে। এই জন্য আমরা এখানে একটা ইউজার ক্রিয়েট করব, এই যে অ্যাড নিউ ইউজার, ঠিক আছে, ইউজারের নামও সেম দিলাম ক্লোন, বুঝার সুবিধার্থে। পাসওয়ার্ড দিলাম ধরেন ক্লোনের, ই বড় হাতের ক্লোন @CMBD $100, মোটামুটি স্ট্রং। ক্লোনের সি বড় হাতের ক্লোন @CMBD $100 দিয়ে আমরা একটা ইউজার ক্রিয়েট করি। এখন এই যে ইউজারটা যে ক্রিয়েট করলাম এটা কোন ডাটাবেসের জন্য, সেটা আমাকে এখন কানেক্ট করে দিতে হবে। একটু নিচের দিকে নামলে এখানে আপনার ইউজার ডাটাবেস সবগুলোর সাথে সবগুলো কানেক্ট করা যায়। তো আমরা হচ্ছে এইমাত্র এই ইউজারটা তৈরি করছি, এবং এই ডাটাবেসটা সেম নাম রাখলে সুবিধা হয়, এই জন্য আমি সেম রাখছি, দেন অ্যাড করলাম, অল প্রিভিলেজ দিব, দেন হচ্ছে মেক চেঞ্জেস। ওকে, ডান। এখন আমার মোটামুটি কাজ শেষ, আমরা ইউজার ডাটাবেস কানেক্ট করে ফেলছি। এখন আমরা পিএসপি মাই এডমিনে যাব, আমরা সি প্যানেল থেকে পিএসপি মাই এডমিন, এখানে ক্লোন নামে এই যে একটা ডাটাবেজ আসছে, এখানে আসবো, এখানে আমরা ইম্পোর্ট করব, এই ফাইলটাকে ইম্পোর্ট করব, এই যে ফাইল, ফাইলের নামটা আগে জেনে নেই, 363, এ হচ্ছে আমার এসকিউএল ফাইল, এটাকে আমি অ্যাড করে ইম্পোর্টে ক্লিক করলাম। এখন আমার কিছু কাজ আছে সেগুলা আগে করে আসি, সেটা হচ্ছে যখন আমি এই যে ক্লোনের মধ্যে এই যে সাইটটাকে আপলোড করছি, এই সাইটটা কি,
আমার এই যে প্রিভিয়াস সাইটের ফুল জিপ আকারে আমি এখানে আপলোড করেছি, ডাউনলোড করে আপলোড করে দিছি। এখন এইটার মধ্যে যা আছে সব আগের সাইটের। তার মানে এটার ভিতরে যে কনফিগ ডট পিএইচপি ছিল, সেই পিএইচপি এর মধ্যে ডাটাবেজের নামও আগেরটা, ডাটাবেজের নামও আগেরটা। আমাদের এই মাত্র ডাটাবেজের নাম দিচ্ছি কি, ক্লোন, তাই আমরা এগুলাকে চেঞ্জ করে দিব। এখানে ছিল পাসওয়ার্ডটা ক্লোন @cmbd $, এটা ছিল, সরি এটা ছিল ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড। কোটেশনের ভিতরে রাখবেন। ইউজার নেম ছিল ক্লোন, সেভ চেঞ্জেস, এটা কিন্তু সেভ করে দিতে হবে, হ্যাঁ। এটা কিন্তু খেয়াল রাখবেন, এটা যদি আপনি না চেঞ্জ করেন কাজ করবে না কিন্তু। আর এই মাত্র যে আমরা পিএইচপি মাই এডমিন এর ভিতরে এই যে WP363, সরি আমাদের হচ্ছে যে এটা, এই যে ক্লোনের ভিতরে যে অ্যাড করলাম, এখন আমরা সবার ফার্স্ট দেখেন আমাদের ডোমেইনটা হবে এরকম, ডিরেক্টরি ডোমেইন, কপি করে রাখি। কি দেখায়, পেজ নট ফাউন্ড। হোমে গেলে কোথায় গেছে দেখেন তো, 310 চলে গেছে না? এই যে এখানে এটা হচ্ছে আমার সাইট, যখন আমি হোমে ক্লিক করছি রিডাইরেক্ট করে এখানে চলে আসছে। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে আমি যে ক্লোনের ভিতরে যে ডাটাবেসটা আপলোড করছি, সেটা তো আমি আগের সেটে ডাটাবেস আপলোড করছি, এখানে যা সব তো আগের সেটের আছে। সেরকম এইখানে আপনি হচ্ছে ডাব্লিউপি অপশনে আসবেন, অপশন আসলে দেখবেন এই যে সাইটের ইউআরএল সেটা আগের দেওয়া আছে, হোম আগের দেওয়া আছে, তাই এগুলাকে চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। চেঞ্জ করে এইমাত্র যেটা আমার আসছে সেটাকে আমি দিয়ে দিব, এইমাত্র আমার নতুন যে ডোমেইনটা এটা, গো। সেম ভাবে এই হোমটাও সেম। এখন যদি বা এখানে যে হোম পেজ এন্ড সিম্পল সাইট ইউআরএল সেম দিলে তাহলে তো আপনার দুইটা ক্লিক করলে একই জায়গায় রিডাইরেক্ট করতেছে। বুঝি নাই ভাই আপনার কথা, একটু লাউডলি বলতে হবে। বলতেছি ভাইয়া যে আপনার সিম্পল বাটন এবং কি হোম পেজ দুইটার যেহেতু আপনার ইউআরএল একই দিলেন, তাহলে তো দুইটাই ক্লিক করলে আমার এক জায়গায় আসবে, তাই না? সাইট ইউআরএল আর হোম তো আমার একটাই ভাই, সাইট ইউআরএল তো আমার হোম পেজে হয়। আমাদের codebenbd.com এইটাই তো সাইট ইউআরএল, আর এইটাই তো হোম পেজ। হোম পেজে গেলে তো এইটাই আসবে, আপনি অন্য কোনো পেজ থেকে যখন আপনি হোম পেজে ক্লিক করবেন এটাই তো আসবে। না মানে সিম্পল পেজের ভিতরেও মনে হলো যে আপনি হোম পেজের লিঙ্কটা দিলেন এর জন্য জিজ্ঞেস করলাম। সিম্পল পেজ মানে কিসের সিম্পল পেজ? সাইট ইউআরএল আর হোম। জি ভাই, বুঝতে পারছি, ক্লিয়ার। আগের সাইটে লিংক ছিল সেটাকে চেঞ্জ করে দিয়েছি, এখন আমার সাইটে লিংক দিয়ে মানে নতুন যেটা করলাম সেই সাইটে লিংক দিয়েছি। আগের সাইটে লিংক যদি আমি চেঞ্জ না করি তাহলে রিডাইরেক্ট করতেছে, দেখছেন? প্রথমে কি হয়েছিল, ক্লিক করলে রিডাইরেক্ট করে ফেলে, কারণ কি এখানে আগের সাইটে মেইন ছিল। ডোমেনে চলে যাচ্ছিল ভাই। আগের ডোমিনে মেইন না, আগের ডোমিনে মানে এই ওয়েবসাইটে চলে আসতেছিল, মানে আগেরটা, যে এটা কি আমার আগের, আর এখন ট্রান্সফার করা কি করছি এই ডোমিনে আনছি, বুঝতে পারছেন? বুঝেন জি নাই? ভাই। এই হচ্ছে ব্যাপারটা, এটা ছিল আমার আগের, এখন ট্রান্সফার করে যখন এইখানে আনতেছি তখন আমার আগের ডাটাবেসে যখন আপলোড করছি, আগের ডাটাবেসে তো আগের সবকিছু থাকবে, তাই আগের এখানে ওই আগের সাইটের লিংক ছিল, এবং ওই লিঙ্কটার কারণে আমরা যখন এখানে ক্লিক করতেছি তখন আমাকে আগের সাইটে নিয়ে যেতেছিল, এখন আর নিবে না। এখন আমরা এখানে ডাব্লিউপি এডমিন দিয়ে যদি লগ ইন করতে যাই, এখন আরেকটা ব্যাপার আছে, দেখবেন আমরা এইমাত্র যে ইউজার পাসওয়ার্ডটা সেট আপ করছি সেইভাবে করে কাজ করবে না, আবার এই ঝামেলা। 10 সেকেন্ড। আচ্ছা, আমার কি নেটের প্রবলেম নাকি ভাইয়ের কথা একটু চাপ আসছে? সবার কাছ থেকে ক্লিয়ার শুনতে পাচ্ছি। আমার সাউন্ড ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। জি জি ভাই, ভাইয়া। আপনার সাউন্ড ক্লিয়ার। জি ভাইয়া ঠিক আছে। কেমনটা লাগে?
আইপি ব্লক করে দিছে মনে হয়। জি ভাই, এমনটা তো আমাদের ক্ষেত্রে হয় যে সেক্ষেত্রে মানে এটা কি মানে কারণটা কি এটা এটা সলিউশন এরকম নাই ভাই, হওয়ার? এটা সলিউশন হচ্ছে ওই কি বললো হোস্টিং প্রোভাইডার। তাহলে কি এটার জন্য জট ফার্মের সাথে কথা বলতে হবে? এখানে জট ফর্মের সম্পর্ক আসলে কই থেকে? এটা হোস্টিং থেকে হচ্ছে ব্লক করে দেয় আইপি। সরি ভাই, আসলে জোরাইটি বলতে যে জট ফার্ম হয়ে গেছে। হ্যাঁ, মাই এটা মিস্টেক। হোস্টিং থেকে ব্লক করে। এই 8 সেকেন্ড 7 সেকেন্ড। কারণ কি এখানে আপনার হচ্ছে আহ, এই মানে আমার এই একটা ওয়াইফাই যেটা আমি হচ্ছে মাল্টিপল টাইম এগুলা করি। আমার মনে করো যে হচ্ছে আমি থেকে কিছু করতেছি। আচ্ছা, আমাদের কি ছিল, ক্লোন ছিল না? আর পাসওয়ার্ড ছিল ভাই কি? এক্ষেত্রে আমি ফোনের নেট ইউজ করলে সমস্যা হবে? না, সমস্যা হবে না। ওই যে আচ্ছা। আমাদের পাসওয়ার্ড ছিল এটা, ঠিক না? লগ ইন করবেন, কাজ করবে না। কেন কাজ করবে না? এই যে আপনি যে এই যেখানে যে ডাটাবেসটা আপলোড করছেন, তার আগের সাথে ডাটাবেজ আপলোড করছেন না? ওই সাইটের ইউজার পাসওয়ার্ড দেওয়া আছে না ডাটাবেজের মধ্যে? প্রতিটা ওয়ার্ডপ্রেসের ইউজার পাসওয়ার্ড কোথায় থাকে? ডাটাবেজে থাকে। সেখান থেকে ডাটাটা লোড নিয়ে আমাদেরকে এক্সেস দেয়। তো এই ওয়েবসাইটে যখন আমি এই ক্লোনের ভিতরে যখন আগের সাইটে ডাটাবেস থেকে আপলোড করলাম, যেমন ওইখানকার এখানে আমরা ইউআরএল ছিল সেটাকে ইউজার পাসওয়ার্ড আছে। এই দেখেন ইউজার্সে গেলে এই দেখেন আগের সাইটের ইউজার এডমিন দেওয়া। আর এই পাঁচটা হচ্ছে যে কি জানি বলে ইনক্রিপ্টেড না কি জানি বলে, ঠিক আছে? আপনি যতই আপনি 3-4 ওয়ার্ড লেখেন ওরা এরকম করে দেখাবে যে না বোঝা যায়। আমরা এখানে এডিটে যাব, এডিটে যে হয় আমরা এই সাইটে ইউজার পাসওয়ার্ড ইউজ করব, অথবা আমরা এখানে যে ইউজার পাসওয়ার্ড ছিল সেটাকে দিয়ে দিব। ইউজার হচ্ছে পাসওয়ার্ড ক্লোন 100। ঠিক আছে। আর এখানে ইউজার পাসটাকে হচ্ছে এমডি5 করে দিব। ডান। এখন যদি একটা রিলোড দেই, ক্লোন আমাকে রিডাইরেক্ট করে এখন আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসছে। ক্লিয়ার? আমাদের কি করতে হবে? ইউজার এবং পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে হবে, সাইটের ইউআরএলও চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে। ভুলগুলো কোথায় কোথায় করে স্টুডেন্টরা? আগের সাইট যখন নতুন ভাবে আপলোড করে জিপ ফাইলের ভিতরে কনফিগ ডট পিএইচপি তে যে ডাটাবেজের নাম চেঞ্জ করে না। সেকেন্ড ভুল করে যখন ডাটাবেজ আপলোড করে ডাটাবেজের ভিতরে যে হচ্ছে ইউজার পাসওয়ার্ড দেওয়া থাকে সেটা চেঞ্জ করে না, ইউআরএল লিঙ্ক গুলা চেঞ্জ করতে ভুলে যায়। এই ভুলগুলা ম্যাক্সিমাম সময় প্র্যাকটিসের সময় করে। তাই আপনারা সুন্দরভাবে ঠান্ডা মাথায় এটাকে প্র্যাকটিস করবেন। একবারে ইজি মনে হলেও যা 2-3টা স্টেপ, তারপরে এখানে শীট তো দেওয়া আছে, শীট দেখে দেখে ক্লায়েন্টের কাছে আসলে করে ফেলবো, না ভাই। আপনার ভালোভাবে প্র্যাকটিস না করলে প্রবলেমে পড়বেন এইটা। আর এইখানে যদি সাপোর্টে যান, এর থেকে লজ্জার কিছু নাই। সাপোর্ট মেম্বার আপনাকে এভাবে করে ডাইরেক্ট জিজ্ঞাসা করবে, ভাই সাইট ব্যাকআপ নিয়েছিলেন? আপনি বলবেন যে না। ঠিক আছে, তাহলে আর কিছু করার নাই, শেষ। এখন একটাই কাজ, আপনি আপনার ক্লায়েন্টকে বলেন যে হোস্টিং এর কাছে কোনো ব্যাকআপ আছে কিনা, যদি ব্যাকআপ না থাকে সাইট বাদ। এই হচ্ছে এক। দ্বিতীয়ত, ক্লায়েন্ট আপনাকে এরকম কিছু একটা করতে বলছে, ধরেন কি বলে মাইগ্রেশন করতে বলছে বা কিছু, বা ক্লায়েন্ট একটা কাজ দিচ্ছে, তারপর তোমার বললো আগে সাইট ব্যাকআপ নেন, ব্যাকআপ নিয়ে ওই করে করেন। আপনি যদি যা বলেন ভাই সাইট কেমনে ব্যাকআপ নেয়, এটা হচ্ছে ভাই বড় লজ্জার কিছু নাই। তোমার ডাইরেক্ট বলবো যে আপনাদের ক্লাসে দেখানো হয়েছিল ওইভাবে করে ব্যাকআপ নেন। এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে অনেক প্রবলেমে পড়ে অনেকে, যারা ইগনোর করে যায়। তাই আপনারা এই জিনিসটাকে খুব সুন্দর ভাবে ঠান্ডা মাথায় প্র্যাকটিস করেন। হ্যাঁ, আমার এই যে মনে হয় হচ্ছে রিসেন্টলি হচ্ছে কাজ করার সময় ব্যাকআপে ভুল হয় না। আমার আগে এরকম হয়তো যে ছোট্ট একটা জায়গা ভুল করে গেছি, পরে থেকে সাইট ট্রান্সফার হয় না, মাথা মাথা গরম হয়ে যায়। ঠিক আছে। তো কয়েকবার যদি ঠিকভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনাদের এটা ঠিকভাবে মনে থাকবে। এটা গেল আমাদের
cPanel টু cPanel ম্যানুয়াল মাইগ্রেশন। কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া জি। বলছি ডাটাবেজ আর ওই যে ওয়ার্ডপ্রেসের মাইগ্রেশন একসাথে, দুইটা একসাথে নেওয়া যায় না? যেমন আমরা এটা সফটওয়্যার একসাথে ক্লাস বলতে দিয়ে, মানে সফটওয়্যার ক্লাস দিয়ে এক প্লাগইন দিয়ে ক্লিকে যেমন প্লাগইন দিয়ে তো ওয়ার্ডপ্রেস। আমরা এক ক্লিকে করবো না, প্লাগইন দিয়ে তো আমরা এক ক্লিকে করবো, বাট ম্যানুয়ালি করলে ভাবে করে করতে হবে। ও, বুঝতে পারছি আমি। ম্যানুয়ালির কথা বলতেছিলাম। না না, ম্যানুয়ালি তো ম্যানুয়ালি। হবে না, ম্যানুয়ালি আপনাকে আলাদা আলাদা সব করতে হবে। জি ভাইয়া। বলেন ভাই। জি। ভাই ওই তাহলে ডাটাবেসটা আমার দুইটা জিনিস একটু লাউডলি বলতে হবে, হ্যাঁ, কথাটা শোনা যাচ্ছে না। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, ডাটাবেজে আমাদের দুইটা জিনিস পরিবর্তন করতে হবে, এক হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল আর হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এটা তো। এটা তো, হ্যাঁ, এটা করতে হবে। আবার আপনি যখন যে সাইটের জিপ ফাইলটা আপলোড করছেন, সেখানে config ডট পিএইচপি তে নতুন যে আপনি সাইটের জন্য যে ডাটাবেজ নাম দিচ্ছেন, ওইখানে কি ডাটাবেজের নাম, ইউজার, এগুলো চেঞ্জ করে আসতে হবে। ঠিক আছে? এই পয়েন্ট গুলো মিস হয়ে যায় ঠিক আছে ভাইয়া। গুলোতে। এই পয়েন্ট গুলো খেয়াল রাখতে হয়। আর শীট দিয়ে দিব, শীটটা একটু দেখেন, হ্যাঁ। আর শীটটা যদি পারেন নিজের মতো করে বানাই নিন। আমি এখানে তো আমার মতো করে দিচ্ছি, দেখেন CMP 133, মানে আমি 4 বছর আগের শীট এটা। 133 ব্যাচের জন্য বানাইছিলাম সম্ভবত। ঠিক আছে, এই জন্য ওদের ব্যাচের ফোল্ডারের নাম দেওয়া আছে। ওকে, এখানে যে কিছু সাইট সামারিও দেওয়া আছে। ওকে। আচ্ছা, তো আপনি হচ্ছে এটা গেল ম্যানুয়ালি। এখন আমরা প্লাগইন এর থ্রুতে করব। আচ্ছা, অটোমেটিক করার জন্য, মানে প্লাগইন টু প্লাগইন করার জন্য আমাদের একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর অ্যাক্সেস থাকলেই হয়। তো আমি ধরেন এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে নিই। আচ্ছা, প্রোকো ব্লকের লাইসেন্স পান নাই, ক্লাসটা কেউ আছেন এরকম? স্যার আমি পাই নাই। পান নাই আপনি, না চান না, ভাইয়া বললেন, হ্যাঁ। আচ্ছা, আহ আপনার হচ্ছে নাম, আর হচ্ছে কি বলে, ভাইয়া আমিও পাই নাই। আচ্ছা একটু wait। যারা পান নাই তারা হচ্ছে স্টুডেন্ট আইডি আর হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক জিমে ছেড়ে দেন, একটু পরে আমি দিয়ে দেবো। সোমাইদা বা এই টাইপের নাকি কোথায়? আছে? সোমাইদা বা এরকম নামে। ভাইয়া আমি এটা। আচ্ছা, আপনি, আচ্ছা, জুমে সেটা দিয়ে দিন, হ্যাঁ। আচ্ছা, এছাড়া বাকি যারা পান নাই আর দুই একজন ছিল মেবি, ঠিক আছে, জুমে সেটা দিয়ে দিন, স্টুডেন্ট আইডি আর হচ্ছে সাইডের লিঙ্ক। আচ্ছা কোথায় দিব? শোনা যাচ্ছে না। জুমের চ্যাটে দিয়ে দিন এখন। তো সাইটটা একটু ক্লিন করে নিই, মাত্র 8টা ইনস্টল দিছি তো। আচ্ছা, এটা কি আমার একটা ফ্রেশ ডোমেইন, ঠিক না? মাত্র ইনস্টল দিলাম আপনাদের সামনে। আর এইখানটাতে ছিল হচ্ছে 310.freelancerrobin.com। এইখানটার মধ্যে প্লাগ ইন আছে, তারপরে পেজেস আছে। ঠিক আছে, এটার মধ্যে আমরা সব ডিলিট করে দিই, মাত্র যেটা করলাম। আমাদের এখানে কোনো প্লাগ ইন নাই, মাত্র করলাম কোনটা, এই যেটা মাত্র করলাম, হ্যাঁ। এটা সম্পূর্ণ প্লাগ ইন নাই, কিছু নাই, আমরা সব পেজ ডিলিট করে দিই যে পেজ গুলো আছে। নোটবুক ট্রাশ, এখন আমার কাজ হবে
এই যে আমার যে সাবডোমেইনটা, এখানে একটা প্লাগ ইন অ্যাড করা, যেখান থেকে আমি মানে হচ্ছে ব্যাকআপটা নিব। দুইটা প্লাগ ইন আছে, না অল ইন ওয়ান আর ডাব্লিউপি ভিভিড, দুইটাই ভালো। যে যেটা দেয়া পরে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমি অল ইন ওয়ানটা দিয়ে ভালো লাগে আমার কাছে হচ্ছে, এই জন্য আমি অল ইন ওয়ান ইউজ করি। অল ইন ওয়ান হচ্ছে অনেক পুরাতন, ঠিক আছে, প্রায় দেখেন 1+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, সরি এই যে কি বলে 5+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। ইনস্টল নাও তে ক্লিক করবেন। এটা পেড ভার্সন আছে, হ্যাঁ। যদি প্লাগ ইন করেন অবশ্যই পেড ভার্সন দিয়ে করবেন, ফ্রি ভার্সনে 128 MB দিবেন। অল ইন ওয়ান আসার পরে এখানে অল ইন ওয়ান একটা অপশন আছে, আমরা কি করবো, এটা প্রথমে এক্সপোর্ট করব। এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্ট করব কি, এই যে এক্সপোর্ট সাইট টু ফাইল, ফাইল করব, হ্যাঁ। আচ্ছা, তো আমার 78 MB, আমরা এখানে যখন এরকম আসবে ডাউনলোডে ক্লিক করব, এটাকে ডাউনলোড হবে। এখন আমাদের কাজ হচ্ছে, এই যে আমার যে নতুন যে হচ্ছে সাইটটা, এই যে নতুন যে ডোমেইনটা এইমাত্র বানালাম, এখানে আমরা প্লাগইনে যাব। কোনো কিছু অ্যাড করা লাগবে না, শুধু অল ইন ওয়ানটাকে আমরা অ্যাড করব। আদার্স অন্য কোনো প্লাগইন, অন্য কোনো কিছু আমাদের কোনো এখানে অ্যাড করব না, আমরা জাস্ট এই অল ইন ওয়ানটা দিব। অল ইন ওয়ান ইনস্টলে ক্লিক করব, অ্যাক্টিভেট করব। আচ্ছা, একটু আগে আমরা কি করছি, এক্সপোর্ট করছি। এখানে এসে শুধু এই ফাইলটা যেটা এক্সপোর্ট হবে ইম্পোর্ট করব, কাজ এতটুকু। ক্লিয়ার? এক্সপোর্ট হোক, পরে আমরা করি, হ্যাঁ। আমি একটা নোটস নিয়ে নিই। বুঝলাম না, আমাদের দিকে সব জায়গায় রোবট আটকে গেছে। আপনাদের ফাইবার ক্লাস কবে বলেন? ক্লাসে বলছিলাম। আইডিয়া আছে কোনো ফাইবার ক্লাস নিয়ে? না ভাইয়া, কোনো আইডিয়া নাই। জুলাইয়ের ফার্স্ট উইক, ওই অনুযায়ী প্রস্তুতি নেন। আচ্ছা, পরে এখানে আমরা একটু কি করছিলাম, এই সাইটে আমরা এক্সপোর্ট করছি। এই ক্লাসটা কি ঈদের আগে হবে না ঈদের পরের থেকে? আমরা এটা কি করছি, এক্সপোর্ট করেছি, একটু পরে কথা বলি, হ্যাঁ, এটা শেষ করি। এটা আমরা এক্সপোর্ট করেছি, এখন আমরা কি করবো তাহলে, এখানে ইম্পোর্ট, ইম্পোর্টে ক্লিক করলাম। দেখেন ওরা কি বলছে, 120 MB, ঠিক আছে। 120 MBর উপর হলে কি হবে, আপলোড হবে না। ডাউনলোড করার সময় কিন্তু আমার কিছু বলা নাই, বলছিল বিজনেস। ডাউনলোড করার সময় কিচ্ছু বলে নাই। এখন আপলোড করতে যাবেন 120, এখন আপনি 120-এর উপর হইলে আনলিমিটেড নাও, টাকা দাও। ব্যাপারটা হচ্ছে এখন এরকম। তো আমাদের যেহেতু 120 MB না, 70 MB আমাদের একটু দিয়ে হয়ে যাবে। ছোট ওয়েবসাইটের জন্য আপনার এই ফ্রি টাকা দরকার, মানে যথেষ্ট। আর যদি আপনার বড় ওয়েবসাইট হয় তাহলে ফ্রি, আর না হলে ম্যানুয়াল। তো আমরা ইম্পোর্টে যাব। ইম্পোর্টে কি করব, ফাইল, যেহেতু এটা এক্সপোর্ট ফাইল করছি, ইম্পোর্টও ফাইল। ফাইলের নাম কি, 310। এই যে ওয়ার্ডপ্রেস ফাইল, হ্যাঁ। এখন আপনি এখানে আপলোড করে বসে থাকবেন, কখনো এটাকে স্টপে ক্লিক করবেন না। পুরোটা গ্রিন 100% হয়ে গেলেও স্টপে দিবেন না। ওইটা ফুল কমপ্লিট করে এরপরে ওইটাকে প্রসেসিং করে এরপরে আপনাকে হচ্ছে
স্টপের অপশনে নিয়ে যাবে। এখানে অনেকে ভুল করে, 100% হয়ে গেছে অনেক সময় নিতেছে স্টপ করে দেয়। অনেক সময় সাইট বড় হলে এটা মানে হচ্ছে ব্যাক এন্ডে প্রসেস হতে সময় লাগে, তাই ধৈর্য ধরে ওয়েট করবেন। আপনার ইন্টারনেট ইস্যু, ইন্টারনেট তারপর হচ্ছে ডিভাইসের কারণে আপনার জিনিসটা একটু স্লো কাজ করতে পারে। তাই অধৈর্য হবেন না, এই জিনিসটা নিয়ে চুপচাপ বসে থাকবেন, ওই আপনাকে সব নেক্সট প্রসেসিং করে দিবেন। স্টপ করা যাবে না, ঠিক আছে? ঠিক আছে, ও ওইটাকে সব করতেছে এবং ওই আপনাকে ভাইয়া এই টাইমে যদি কারেন্ট চলে যায়? শেষ, আবার নতুন করে করেন প্রসেস। কারেন্ট চলে গেলে কি আপনি ট্যাপ কেটে দিলে শেষ, কারেন্ট তো পরের ব্যাপার। বলে এটা যদি কাটে ফেলেন, ধরেন এরকম এগুলা কাটতে 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 হঠাৎ করে এটা কেটে ফেলছেন, হতেই পারে। তাই যখন আপনি এই টাইপের কাজ করবেন, ঠান্ডা মাথায় চুপচাপ বসে কাজ করবেন, এত তাড়াহুড়ার কিছু নাই। আপনি এখনো আমি একটা একটা ট্যাবও কাটছি দেখছেন, ট্যাব কিন্তু কাটি না, কারণ কোনটা কাটতে যায় কোনটা কেটে ফেলবো, ঠিক আছে, ঝামেলা। ওকে, সাকসেসফুল, ডান, ফিনিশ। এই হচ্ছে আমার সাইট, সাইটের মধ্যে সেম টু সেম চলে আসছে। ক্লিয়ার? এটা সহজ আছে, ঠিক আছে। ভাইয়া একটা কোশ্চেন ছিল। আপনাদের ব্যাচের কোন একটা আপু ছিল যে হচ্ছে যে ডাব্লিউপি এডমিন দিয়ে দিছিল, ঠিক আছে? আপনার সাইটে লিংক দিয়ে, হ্যাঁ, আমাকে কয়েকজন নক দিয়েছেন, এগুলো দিয়ে দিব ভাবছি। ভাইয়া একটা কথা বলবো। জি বলেন। আচ্ছা, আমরা কোকো ব্লগের এটা নিব যে কি HTTPS, ধরেন আমার ব্র্যান্ডিং নাম, তারপর হচ্ছে যে কোকো ব্লগ স্ল্যাশ পর্যন্ত নিব নাকি? আপনি যেখানে হচ্ছে সাইটটা মানে হচ্ছে মানে আপনার ডোমেইন নেমটা, আমার ডোমেইন নেম এখানে ডোমেইন নেম কোনটা এখানে, এই যে এইটা ডোমেইন নেম। আমি এখন এই সাইটে যদি নিতে চাই এইটা, যদি এই সাইটে নিতে চাই তাহলে কোনটা, এইটা। এটা হচ্ছে আপনার সাব ডোমেইন, এটা হচ্ছে ডিরেক্টরি ডোমেইন, বুঝতে পারছেন? ভাইয়া আবার একটু বলেন, বুঝি নাই। এটা হচ্ছে ডিরেক্টরি ডোমেইন, ঠিক আছে। আপনি যদি ডিরেক্টরি হ্যাঁ, ডোমেইন নিতে চান, হ্যাঁ, ডিরেক্টরি ডোমেইনের লিংক দিবেন। আর যদি সাব ডোমেইন নিতে চান, তাহলে এরকম সাব ডোমেইন হ্যাঁ। বানায় এরকম সাব ডোমেইনের লিংক দিবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আপনাদের হচ্ছে এই হচ্ছে দুইটা ওয়ে আপনার হচ্ছে ক্লোন, ব্যাকআপ বা মাইগ্রেট করার জন্য। আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা ম্যানুয়াল মাইগ্রেশন করবেন, এবং ম্যানুয়াল মাইগ্রেশন করার সময় যে স্টেপ গুলো ছিল, সেই স্টেপ গুলো করার সময় স্ক্রিনশট নেবেন প্রতিটি স্টেপে। লাইক আপনি ডাটাবেস তৈরি করতেছেন, স্ক্রিনশট। আপনি ডাটাবেসের সাথে ইউজারটাকে কানেক্ট করতেছেন, স্ক্রিনশট। আপনি হচ্ছে ডাটাবেস আপলোড করতেছেন, এরকম 10 12টা বা 15টা যতগুলো স্ক্রিনশট হোক, সেগুলোকে একটা ডক ফাইলে সিরিয়ালে সাজাবেন, যেন দেখলে বোঝা যায় যে এটার পরে এটা, এটার পরে এটা। এভাবে করে সুন্দর করে ডক ফাইলটা ক্লাসরুমে এজ এ অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। আর কার কোনো কোশ্চেন আছে? জি ভাই, একটা ছোট কোশ্চেন ছিল। হ্যাঁ, অবশ্যই বলবেন। এই যে আপনি বললেন যে এই যে 120 MB বেশি আর কি করতে গেলে লাইসেন্স লাগে। তো হ্যাঁ, ভবিষ্যতে যদি ক্লায়েন্টে যদি আমরা বলি যে আপনার এই ইটা পুরোপুরি আমার প্লাগ ইন টু প্লাগ ইন করতে হবে বা আমার নিজের ইয়ের জন্যই, তারা কি হ্যাঁ, এরকম দিবে? অনেক ক্লায়েন্ট দেয়। আর না হলে হচ্ছে অল ইন ওয়ান মাইগ্রেশনের কিছু ডেভেলপার ভার্সন পাওয়া যায়, যেরকম এলিমেন্টর প্রোর মতন, ওইটা দিয়ে একবার ট্রাই করতে পারেন। আর না হয় দেখবেন আপনার যে আমাদের যে লোকাল কমিউনিটি, এখানে অনেকের কাছে লাইসেন্স থাকে, মানে হচ্ছে পেইড ভার্সনটা থাকে। সো এরা খুব অল্প মূল্যে, যেরকম ধরেন 500 600 টাকাও দেয়, এদের কাছ থেকে নিতে পারেন। এই হচ্ছে ব্যাপার। এটা কি আমাদের লাইফ টাইমের জন্য নাকি বছরে বছরে করতে হয়? এটা আমার খেয়াল নেই, আহ, ঠিক আছে। এটা যখন নিবেন তখন একটু দেখে নিবেন, হ্যাঁ। তখন এই ডিটেলসটা আর কি জানা যাবে। হ্যাঁ, হ্যাঁ, কিছু ব্যাপার থাকে আর কি জানেন, এগুলা হচ্ছে মানে আমাদের এক্সপার্ট হতে আমার জানা থাকে না, ঠিক আছে। যেরকম ধরেন আমার একটা জিনিস লাগবে, আমি আমার টিমকে বলে দিই, ও ম্যানেজ করে দেয়। ম্যানেজ করার সময় ও লাইফ টাইম নিছে না সিঙ্গেল নিছে, আমার আর এগুলো এত বেশি, আমি হচ্ছে এগুলোতে ইন্টারফেয়ার করি না। আমার হচ্ছে দরকার, আমি টিমকে বলছি, দিছে, কাজ করছি, আমার আর এটা নিয়ে এরকম পরবর্তী যে ঝামেলা নাই। এই হচ্ছে ব্যাপার। এরকম প্রোকো ব্লকারটা লাইফ টাইম আমার কাছে আছে, এই জন্য আমি বলতে পারি এটা লাইফ টাইম, কারণ এটা যেরকম আমি নিয়েছি
তখন আমি লাইফ টাইম বান্ডেলটাই নিচ্ছি, কারণ এটা আমার সারা জীবন কাজে লাগবে। ঠিক আছে, জি। এই হচ্ছে ব্যাপারটা। কিছু থাকে সিঙ্গেল লাইসেন্স, কিছু থাকে লাইফ টাইম, কিছু থাকে লাইফ টাইম বাট সিঙ্গেল, কিছু থাকে লাইফ টাইম মাল্টিপল, কিছু থাকে হচ্ছে 1 ইয়ার মাল্টিপল। বিভিন্ন ক্যাটাগরির হয়। যেরকম আপনার হচ্ছে এলিমেন্টর, আমরা হচ্ছে যখন এলিমেন্টর লাইসেন্স কিনি, আমরা হচ্ছে ওই যে 1,000 ওয়েবসাইটের কিনি, মানে একটা 1 বছরের জন্য 1,000 ওয়েবসাইট, ঠিক আছে, ওইটা কিনি। আর বিশেষ করে আমরা এই জিনিসগুলো কিনি হচ্ছে ট্রাই করি ব্ল্যাক ফ্রাইডে অফারে, ব্ল্যাক ফ্রাইডে ওরা ভালো একটা ডিসকাউন্ট দেয়, ওই সময় কিনা ট্রাই করি। বুঝতে পারছেন, এই হচ্ছে ব্যাপার। আপনাদের যখন তাহলে সময় আমাদের হবে কি দেখবেন আপনারাও কিনবেন, এখন কিনা লাগবে না, হ্যাঁ। আহ, আমাদের তাহলে ম্যানুয়ালি আর কি শিখতে হবে, এক্সপার্ট হতে ম্যানুয়ালি হবে আর শেখাটা কি। ভালো, বিপদ আপদ কম থাকে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? জি ভাইয়া, একটা কোশ্চেন আচ্ছা, ছিল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, ওকে। তো আমি হচ্ছে অ্যাসাইনমেন্ট আরেকবার বলতেছি। ম্যানুয়াল মাইগ্রেশন করার সময় প্রতিটা স্টেপের স্ক্রিনশট নেবেন। 10-15টা যতগুলো স্ক্রিনশট হবে, সেগুলো একটা ডক ফাইলে স্টেপ বাই সাজাবেন, যেন ডক ফাইলটা দেখলে বোঝা যায়, স্ক্রিনশট গুলো দেখে যে প্রথমে আপনি এই কাজ করছেন, পরে এটা, পরে এটা, পরে এটা, এইভাবে করে পুরোটা কমপ্লিট হয়েছে। এটা হচ্ছে আপনার কাজ। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, ডক ফাইলে সাবমিট করবেন। এটা দ্রুত করে ফেলবেন আর খুব ঠান্ডা মাথায় প্র্যাকটিস